আসসালামু আলাইকুম। ডুয়েট ট্রিপলি পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামের পাওয়ার সিস্টেম কন্ট্রোলিং সাবজেক্টের যেটার কোড নম্বর 6308 3 ক্রেডিটের এই সাবজেক্টের আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের এই কোর্সের কন্টেন্টটা কি, সিলেবাসটা কি সেটা আমরা জানি না, যে কারণে আমাদের একটু সমস্যা হচ্ছে। সিলেবাসটা হচ্ছে এখানে প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পাওয়ার সিস্টেম মনিটরিং অ্যান্ড কন্ট্রোল। এর আওতায় আছে ভোল্টেজ কন্ট্রোল, পাওয়ার কন্ট্রোল অ্যান্ড ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, ফ্রিকোয়েন্সি অফ স্মল স্কেল অ্যান্ড লার্জ স্কেল পাওয়ার সিস্টেম কন্ট্রোল। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন অফ নেটওয়ার্ক ডিকম্পোজিশন এন্ড স্পারসিটি। দেন মডার্ন কন্ট্রোল স্কিমের আওতায় আছে ক্লোজ লুপ জেনারেশন, লোড ফ্রিকোয়েন্সি কন্ট্রোল অ্যান্ড সিকিউরিটি কন্ট্রোল। তারপরে আরেকটা আছে সেন্ট্রালাইজ অ্যান্ড ডিসেন্ট্রালাইজ কম্পিউটার কন্ট্রোল অফ পাওয়ার সিস্টেম। এর আওতায় আছে ফাংশনাল, জিওগ্রাফিক্যাল অ্যান্ড ভোল্টেজ লেভেল হায়ারার্কি। তারপর আছে অ্যানালাইসিস অফ ভেরিয়াস অনলাইন ফাংশন, নেটওয়ার্ক টপোলজি, স্টেট এস্টিমেশন, শর্ট টার্ম লোড ফোরকাস্টিং, ইউনিট কমিটমেন্ট, অ্যাক্টিভ অ্যান্ড রিঅ্যাক্টিভ পাওয়ার কন্ট্রোল, অ্যাপ্লিকেশন অফ প্যাটার্ন রিকগনিশন অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন পাওয়ার সিস্টেম রিস্টোরেশন, ভোল্টেজ প্রেডিকশন অ্যান্ড কন্টিনজেন্সি অ্যানালাইসিস। তো এই বিষয়গুলো আমরা যদি একটু ধারণা রাখতে পারি, পরীক্ষায় ইনশাআল্লাহ আমরা ভালো করতে পারবো। তো প্রথমেই আমরা যদি এই সাবজেক্টটার একটু ডিপে যেতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আমরা একটু একটু করে যদি দেখি যে পাওয়ার সিস্টেম আমরা যদি ভোল্টেজ কন্ট্রোল করতে চাই, এখানে ভোল্টেজ কন্ট্রোলের একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের এখানে কিভাবে আমরা ভোল্টেজকে কন্ট্রোল করতে পারি। একটা হচ্ছে অন লোড ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমারের সাহায্যে, তো একটা আছে অফ লোড ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমারের সাহায্যে। তারপর আছে শান্ট রিঅ্যাক্টর, শান্ট ক্যাপাসিটর, এই সিস্টেমে আমরা ভোল্টেজ কন্ট্রোল করতে পারি। ভোল্টেজ কন্ট্রোল করার জন্য আর কি করতে পারি, আমরা স্ট্যাটিক ভার সিস্টেম ইউজ করতে পারি, সিনক্রোনাস যে ফেজ মডিফায়ার সেটা ইউজ করতে পারি, সিনক্রোনাস কন্ডেন্সার ইউজ করতে পারি, আমরা ইন্ডাকশন রেগুলেটর ইউজ করতে পারি, এক্সাইটেশন কন্ট্রোল করতে পারি। এই যে বিভিন্ন মেথড, বিভিন্ন সিস্টেম, এই সিস্টেমের সাহায্যে ভোল্টেজ কন্ট্রোল করতে, পরীক্ষায় যদি আসে ভোল্টেজ কন্ট্রোলের বিভিন্ন মেথড বা সিস্টেমগুলো, তাহলে আমরা এগুলো এইভাবে লিখতে পারি। তারপরে হচ্ছে আমাদের যে একটু বর্ণনা, সেটা হচ্ছে ওয়েল ডিজাইন পাওয়ার সিস্টেম, তার বৈশিষ্ট্য কি। তার বৈশিষ্ট্য হচ্ছে সিস্টেম হইতে হবে রোবাস্ট, পারফরমেন্স থাকতে হবে, ম্যাক্সিমাম প্ল্যান্ট অ্যাভেইলেবিলিটি অ্যান্ড অপারেটিং কন্ডিশন, ম্যাক্সিমাম ট্রানজিয়েন্ট কন্ডিশন। তার মানে হচ্ছে একটা ভালো একটা ওয়েল ডিজাইন পাওয়ার সিস্টেম হইতে গেলে তার কি কি গুণ থাকতে হবে। একটা হচ্ছে রোবাস্টনেস থাকতে হবে, রোবাস্ট পারফরমেন্স থাকতে হবে, ম্যাক্সিমাইজ প্ল্যান্ট অ্যাভেইলেবিলিটি, প্ল্যান্ট অ্যাভেইলেবিলিটিটা ম্যাক্সিমাম করার চেষ্টা করতে হবে, অপারেটিং কন্ডিশন এবং ট্রানজিয়েন্ট কন্ডিশন। এরপর আছে আমাদের যে ইসিসি, আমরা এনার্জি কন্ট্রোল সেন্টার, সেটা মূলত একটা ডিসিশন সেন্টার, যেখান থেকে মূলত এনার্জি কন্ট্রোল করা হয়। এটা প্রোভাইড করে ফাংশন ফর মনিটরিং অ্যান্ড কোঅর্ডিনেটিং অফ পাওয়ার সিস্টেম। এই ইসিসিটাই হচ্ছে আমাদের মনিটরিং অ্যান্ড কোঅর্ডিনেটিং অফ পাওয়ার সিস্টেম, পাওয়ার সিস্টেমটাকে মনিটর এবং কোঅর্ডিনেট করবে। আরেকটা কাজ করবে মেইনটেইন ইন্টিগ্রিটি অ্যান্ড ইকোনমি। এই কাজটাও এই ইসিসি এনার্জি কন্ট্রোল সেন্টারের মাধ্যমে করা হয়। আরেকটা হচ্ছে মনিটর অ্যান্ড রেগুলেট দি ফিজিক্যাল অপারেশন। তো আমাদের এই কাজটাও এই ইসিসির মাধ্যমে করা হয়। তার মানে হচ্ছে ইসিসি একটা ডিসিশন সেন্টার, যেখান থেকে আমরা মনিটর করব, আমরা কোঅর্ডিনেট করব, রেগুলেট করব ফিজিক্যাল অপারেশন অফ পাওয়ার সিস্টেম। আরেকটা হচ্ছে ইকোনমি অপারেশন এবং ইন্টিগ্রিটি রাখার চেষ্টা করব। একটা হচ্ছে ইএমএস বলে একটা জিনিস আছে, এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম। এই ইএমএস এর মধ্যে আবার আমাদের এই সিস্টেমের মধ্যে ইন্টিগ্রেশন করা আছে স্ক্যাডা সিস্টেম, স্টেট এস্টিমেশন, কন্টিনজেন্সি অ্যানালাইসিস, লোড ম্যানেজমেন্ট, এজিসি, অটোমেটিক জেনারেশন কন্ট্রোল। এই ইএমএস এর যদি বিষয়টা আসে, তাহলে আমাদেরকে এই জিনিসগুলোর ভিতরে স্ক্যাডা কি, স্ক্যাডা কিভাবে কাজ করে, এর অপারেশন অ্যাপ্লিকেশন লিখতে পারি, স্টেট এস্টিমেশন কাকে বলে, আমি এরপরে আরো বিস্তারিত বলতেছি, যে কন্টিনজেন্সি অ্যানালাইসিস, লোড ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো, এবং এজিসি, এটা হচ্ছে ইএমএস এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আমরা এগুলো লিখবো। তাহলে আমরা মোটামুটি এই যে 4-5টা পয়েন্টের ভিতরে আবার একটু লিখে অ্যাপ্লিকেশন, এটার সুবিধা অসুবিধা লিখলে মোটামুটি ভালো একটা মার্ক পাওয়া যাবে। এখন হচ্ছে ইএমএস যে সিস্টেম, এটা কনসিস্ট কিসের মাধ্যমে গঠিত, সেটা হচ্ছে নেটওয়ার্ক মডেল বিল্ডিং, সিকিউরিটি অ্যাসেসমেন্ট, অটোমেটিক জেনারেশন কন্ট্রোল অ্যান্ড ডিসপ্যাচ। এই জিনিসগুলো নিয়ে হচ্ছে ইসিসি ইএমএস
ইএমএস গঠিত। তো আমাদের এখানে একটা কথা বলা হয়েছে ইউনিট কমিটমেন্ট। ইউনিট কমিটমেন্ট জিনিসটা কি এটা একটু যদি আমি বলি, এটা হচ্ছে অপটিমাম সিলেকশন অফ কম্বিনেশন অফ ইউনিট অফ পাওয়ার স্টেশন টু বি committed to meet the demand loading each unit জিনিসটা হচ্ছে আমার যদি 4-5টা পাওয়ার স্টেশন থাকে তার মধ্যে অপটিমাম সিলেকশন অফ কম্বিনেশন ইভেন্ট কোন 3টা ইউনিটকে নিলে আমার অপটিমাম বেস্ট রেজাল্ট পাওয়া যাবে সেটাকে আমরা নির্ধারণ করতে হবে ইউনিট কমিটমেন্টের মাধ্যমে। তো আরেকটা প্রশ্ন আসে ফাজি লজিক। এই ফাজি লজিক জিনিসটা নিয়ে যদি আমাদের প্রশ্ন আসে তাহলে আমরা কি করব? আমরা প্রথমে ফাজি লজিক জিনিসটা কি, তারপরে আমাদের আর কি কি লজিক আছে সেগুলো আমরা যদি একটু বিস্তারিত আলোচনা করি তাহলে এই জিনিসটা হয় এরকম যে ফাজি লজিক রিপ্রেজেন্ট আনসার্টেনিটি। এটা ফাজি লজিক হচ্ছে এমন একটা লজিক যে জিনিসগুলো হতেও পারে নাও হতে পারে, কিন্তু আনসার্টেনিটি যে জিনিসটা সেটাকে ফাজি লজিকের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করি। আরেকটা হচ্ছে এইটা হচ্ছে ডিগ্রি অফ ফাস্টনেস, এই জিনিসটাও আমরা রিপ্রেজেন্ট করি। ধরুন যে একটা গাড়ি চলতেছে, খুব দ্রুত চলতেছে বা খুব আস্তে চলতেছে, এটা কত দ্রুত চলতেছে বা কত আস্তে চলতেছে, এই যে ডিগ্রি অফ ফাস্টনেস এই জিনিসটা আমরা ফাজি লজিকের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। মানে এই যে ডিগ্রি অফ ফাস্টনেস রিপ্রেজেন্ট করার জন্য আমরা ফাজি লজিক ইউজ করব, আমরা আনসার্টেনিটি বের করার জন্য ফাজি লজিক ইউজ করব, আমরা করতে পারি বিলঙ্গিংনেস অফ নাম্বার ক্রিস্প সেট টু ফাজি সেট, মানে এই যে সেটগুলো এগুলো কি বিলঙ্গিংনেস এর মধ্যে নাকি বাইরে সেটা দেখবো আমরা। মেম্বারশিপ ফাংশন ফাজি লজিকের মধ্যে আলোচনা করা হয়। তো এখানে আমরা যদি বলি চেক দি ডিগ্রি অফ ফাস্টনেস, এটা কিভাবে করা হয়? ধরেন যে 0 যদি হয় স্পিড, ধরেন যে কোন একটা গাড়ি 40 স্পিডে চলতেছে তাহলে আমাদের সিস্টেমে আসবে 0 ভ্যালুটা, হ্যাঁ। আর গাড়ি যদি 60 স্পিডে চলে 60 স্পিডে তাহলে আসবে 1। তো এর মধ্যখানে এখন ধরেন যে যখন 60 স্পিডে আসলো তখন গাড়িটাকে আমার ব্রেক করতে হবে, আবার যখন 40 স্পিডে আসে তখন গাড়িটাকে আমার ব্রেক অ্যাক্সিলারেশন এইটাকে কন্ট্রোল করতে হবে। এখন যদি ধরেন যে 60 এবং 40 এর মধ্যখানে ধরেন যে 42 আছে তাহলে কত হবে ডিগ্রি অফ ফাস্টনেস? তো 42 - 40/10 মানে 0.2 ডিগ্রি অফ ফাস্টনেস। এটা হচ্ছে হালকা একটু ব্রেক করবে। কিন্তু যখন 43 হবে তখন 43 - 40/10 মানে হচ্ছে 0.5 বা 6, তাহলে ওই লেভেলের মানে ব্রেক করবে। কিন্তু যখন 43 - 48 মানে 40/10 মানে 0.8, তার মানে আরেকটু জোরে ব্রেক করবে। তাহলে কি হবে? গাড়িটা একসাথে ব্রেক না করে আস্তে করে ব্রেক করা হবে। এটা হচ্ছে ডিগ্রি অফ ফাস্টনেস। এই জিনিসটা আমরা ফাজি লজিকের মাধ্যমে আমরা বর্ণনা করতে পারি। আমরা এই ফাজি লজিকটা দেখলাম। এরপর হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্ক হচ্ছে কি, আমার যখন অনেকগুলো ইনপুট আমার কাছে থাকবে, আমার হাতে অনেক ডাটা থাকবে, প্রিভিয়াস হিস্টোরি, যেমন আমরা লোড ফোরকাস্টিং এ অনেক ডাটা থাকে, এই ডাটাগুলোকে আমরা নিয়ে এটাকে একটা মিনিংফুল অ্যালগরিদম এর মাধ্যমে এটাকে ইন্টিগ্রেশন করে আমরা জড়ো এক জায়গায় রাখবো। তারপরে সেটাকে আমরা লার্নিং অ্যান্ড ইমপ্রুভমেন্ট, মানে এটাকে লার্নিং এর মাধ্যমে ইমপ্রুভমেন্টের মাধ্যমে আস্তে আস্তে একটা নেটওয়ার্ক গড়ে তুলবো, সেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। ধরুন যে এখানে x1 x2 x3 এরকম ডাটাগুলো আছে, তার সাথে একটা ওয়েটেড ভ্যালু w1 w2 w3 এটা দিয়ে তারপরে এটাকে ইন্টিগ্রেশন ফাংশন অফ সামেশন করে তারপরে লাস্টে y। এটা হচ্ছে মূলত নিউরাল নেটওয়ার্ক হচ্ছে ডিপ লার্নিং, মেশিন লার্নিং এখানে ইউজ করা হয়। এটা আমরা ব্যবহারটা কোথায়? নিউরাল নেটওয়ার্ক হচ্ছে ফেসিয়াল রিকগনিশন, মোবাইলে একজনের ফেস দেখে বা ক্যামেরা ফেস দেখে যে রিকগনিশন করে সেটা একটা আছে। লোড ফোরকাস্টিং, তারপরে ওয়েদার ফোরকাস্টিং আছে। যে কোনো ধরনের ফোরকাস্টিং এর কাজে আমরা নিউরাল নেটওয়ার্কটা ইউজ করতে পারি। আরেকটা কাজ ইউজ করতে পারি মিউজিক্যাল কম্পোজিশন, এই কাজও আমরা ইউজ করতে পারি। তো ফাজি লজিকের এখানে আমরা যদি এটা কিভাবে গঠিত তাহলে দেখি যে এটা প্রথম বিভিন্ন লেয়ার বাই লেয়ার থাকে। একটা হচ্ছে ইনপুট লেয়ার, যে লেয়ারের সাহায্যে আমরা ইনপুটের তথ্যগুলো দিব। একটা হচ্ছে আউটপুট লেয়ার, যেটার সাথে আমরা তথ্যগুলো নিব। এরপর হচ্ছে হিডেন লেয়ার। তো এইখানে এই যে পয়েন্টগুলো দেখতেছি এগুলোকে বলা হয় নিউরন, হ্যাঁ। তারপরে এগুলো হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন, মধ্যখানের এই যে অ্যাক্টিভেশন ফাংশন, এটা ব্যাকওয়ার্ড প্রপাগেশন আর ফরওয়ার্ড প্রপাগেশন সিস্টেমে কাজ করে থাকে।
আচ্ছা, আমি ইউনিট কমিটমেন্ট সম্পর্কে বলতেছিলাম যে এটা আসলে আমার যদি 5টা বা 10টা পাওয়ার স্টেশন থাকে, সেই 5টা বা 10টা পাওয়ার স্টেশন থেকে কোন 2টা বা কোন 3টা পাওয়ার স্টেশনকে চালু করলে আমার লোডের যে ডিমান্ড সেটাও ফুলফিল হবে, আবার আমার ইকোনমিকও হবে, সেইটা সিলেকশন। তার মানে অপটিমাম সিলেকশন অফ কম্বিনেশন অফ ভেরিয়াস ইউনিট টু বি কমিটেড টু মিট দ্য ডিমান্ড, টু মিট দ্য ভেরিয়াস ডিমান্ড অফ দ্য স্টেশন। এটাই হচ্ছে ইউনিট কমিটমেন্ট। তো ইউনিট টু বি কমিটেড, কোন কোন ইউনিট থেকে আমাকে কমিট করতে হবে সেটা বের করতে হবে। তো এখানে আমরা যদি এদিকে হচ্ছে আইসি মানে হচ্ছে আমাদের কস্ট, আর এইদিকে হচ্ছে পাওয়ার যদি দেখি, এই কার্ভের মাধ্যমে আমরা দেখি যে আমার 1, 2, 3, 4টা স্টেশন আছে, এগুলো কোনটা চালু করব, কোন 2টা বন্ধ করব, সেটা বের করে আমরা ইউনিট কমিটমেন্ট করতে পারি। এখানে আমাদের যদি হাফ অফ A1 PG1 প্লাস B PG প্লাস ডি, এইভাবে আমরা এখান থেকে মানে আমার ইউনিট কমিটমেন্ট কত, কস্ট পার ইউনিট কত টাকা, সেটা আমরা বের করতে পারি। কস্ট পার ইউনিট সেটা বের করতে পারি। আর হচ্ছে লোড ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভোল্টেজ কন্ট্রোল। এই জিনিসটা আমরা আসলে কিভাবে করা হয়, আমার যখন কোন একটা পাওয়ার সিস্টেমের আমার ফ্রিকোয়েন্সিও কন্ট্রোল করতে হবে, ভোল্টেজও কন্ট্রোল করতে হবে, লোডও কন্ট্রোল করতে হবে, সেটা কিভাবে করা হয় এই জিনিসটা যদি আমরা, এটা কিন্তু পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন। লোড ফ্রিকোয়েন্সি, এলএফসি, লোড ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, সেটা হচ্ছে ধরেন যে আমার এখানে একটা টারবাইন আছে, হ্যাঁ, এই টারবাইন থেকে একটা জেনারেটরের সাথে কানেকশন দেওয়া আছে। এখন টারবাইনে কি হয়, স্টিম থেকে লাইন একটা আসে, আসার পরে সেটা জেনারেটর থেকে আমাদের জেনারেশনে, এখানে আমরা কি এক্সাইটেশনকে কন্ট্রোল করতে পারি জেনারেশনের, ঠিক আছে, আবার এখানে স্টিমটাকেও কন্ট্রোল করতে পারি। তো আমার এখানে জেনারেশনের আউটপুট থেকে আমরা অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ার পিজি প্লাস জে অফ কিউজি। তো আমার এখানে অ্যাক্টিভ পাওয়ার, এখন যখন আমার জেনারেশনের যে ভ্যালু এবং আমার যে ডিমান্ড, দুইটা যতক্ষণ সেম হবে, মানে ফ্রিকোয়েন্সিও তখন মোটামুটি স্টেবল থাকবে, তার মানে কোনো সমস্যা নাই। কিন্তু যখন আমার ডিমান্ডটা এক্সিড করে যাবে জেনারেশন তুলনায়, তখন ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে, আবার যখন ডিমান্ড কমে যাবে তখন জেনারেশন ফ্রিকোয়েন্সি কমে যাবে। তাহলে কি হচ্ছে, আমরা এখানে ফ্রিকোয়েন্সিটাকে দেখা যাচ্ছে কন্ট্রোল করতে পারতেছি অ্যাক্টিভ পাওয়ারের মাধ্যমে, পিজি অ্যাক্টিভ পাওয়ারের মাধ্যমে আমরা ফ্রিকোয়েন্সি কে কন্ট্রোল করতেছি অ্যাক্টিভ পাওয়ার এর মাধ্যমে। এখানে দেখেন কিভাবে কন্ট্রোল করতেছি, আমরা যদি এখানে একটা ফ্রিকোয়েন্সি যে সেন্সর এটা বসাই দিই, সেই সেন্সর কম্পেয়ার করবে যে এখানকার ফ্রিকোয়েন্সি সাথে, তারপরে হচ্ছে আমার এখানে যেই স্টিম ভ্যালু, তারপরে স্টিম ভালভ যে একটা আছে, সেটাকে আমরা যদি আমরা এখান থেকে দেখি স্টিম ভালভ কন্ট্রোলার, তার মানে ফ্রিকোয়েন্সি যদি আমার ডিমান্ড যা আছে সেটাকে ফুলফিল না করে, তাহলে স্টিম ভালভ কন্ট্রোলার একটা সিগন্যাল পাঠাবে এখানে, তাহলে স্টিম ভালভ সে কম স্টিম আসবে বা বেশি স্টিম আসবে। তো এখানে এটা ওপেন ভালভ হতে পারে, ক্লোজ ভালভ। কখন যদি সিগন্যালটা নেগেটিভ সিগন্যাল আসে, তাহলে আমাদের ওপেন ভালভ, আর না হলে এটা ক্লোজ ভালভ আসবে, আর না হলে এটা মানে সিগন্যালটা কি, সেই সিগন্যালটা আমাদের এখানে দেখতে হবে, ঠিক আছে। আর আরেকটা সাইড আছে এখানে, এটা তো আমরা বললাম অ্যাক্টিভ পাওয়ার। এখন রিঅ্যাক্টিভ পাওয়ারের সাহায্যে আমার এখানে রিঅ্যাক্টিভ পাওয়ার কিউ, এখন যখন কিউ এর সাথে যখন ডিমান্ড এবং জেনারেশন সেম হবে, তখন ভোল্টেজ এর সাথে টি ইকুয়াল টু ভি। যখন ডিমান্ড জেনারেশনের তুলনায় বেশি হবে, তখন ভোল্টেজ বেড়ে যাবে, আবার যখন ডিমান্ডের তুলনায় কিউ মানে রিঅ্যাক্টিভ পাওয়ার কমে যায়, তখন কি হবে। তাহলে এইখানে আমরা রেফারেন্স ভি রেফারেন্স যদি দিই, আর এখানে ভোল্টেজ দিই, এইখানে আমরা ভোল্টেজ সেন্সর যদি দিই রেফারেন্স ভোল্টেজের তুলনায়, তখন এই এক্সাইটেশন কন্ট্রোলে এখানে একটা সিগন্যাল দিয়ে, পজিটিভ সিগন্যাল ও নেগেটিভ সিগন্যালের সাহায্যে এখানে আমরা লোড ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করতে পারি। তো এই হলো মোটামুটি আমাদের লোড ফ্রিকোয়েন্সি কন্ট্রোলের বিষয়। আজকে মোটামুটি এতটুকুই। এরপরে আমি আরো অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আরো ভিডিও দিব। তো ভিডিও দেওয়াটাই মূল বিষয় না, বিষয়টা হচ্ছে আমাদের পড়তে হবে। পড়ার জন্য আমাদের মূল সমস্যাটা যেটা হচ্ছে, কি পড়বো, কোথা থেকে পড়বো, এইটা নিয়ে সমস্যাটা হচ্ছে। তো
আমার কাছে যেটা মনে হচ্ছে, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা জিনিসগুলো সম্পর্কে জাস্ট বেসিক ধারণা রাখবো এবং সেটা পরীক্ষার খাতায় লিখবো। লিখলে ইনশাল্লাহ আমরা এই সাবজেক্টে পাশ করতে পারবো। তো সবার পরীক্ষায় ভালো করেন, মঙ্গল কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।